দেখো তো, অবিশ্বাস্য। দেখো কি দারুণ শিকড়! এই নতুন পদ্ধতিটা একেবারে দুর্দান্ত। এটা শুধু দ্রুতই নয়, বরং খুবই কার্যকর। এমনকি অ্যাভোকাডোর মতো ফলের গাছেও যেটা সহজে শিকড় গজায় না। সত্যি বলতে, যদি এখনও এই পদ্ধতিটা না জেনে থাকো, আজ আমি তোমাকে শেখাবো সবচেয়ে শক্তিশালী পদ্ধতিগুলোর একটি, যেটা আমি নিজে ব্যবহার করেছি। তাহলে আর দেরি না করে চল শুরু করি। প্রথমেই আমাদের পছন্দের ফলের গাছটি বেছে নিতে হবে, যেটা আমরা ছড়াতে চাই। এই ক্ষেত্রে আমি একটি তরুণ অ্যাভোকাডো গাছ বেছে নিয়েছি, কারণ আমি বাগানে অনেকগুলো রাখতে চাই। এরপর এই এলাকাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে কোনো ডাল বা কাণ্ড আমাদের কাজ করতে অসুবিধা না করে। এখন আমরা সেই জায়গাটা চিহ্নিত করব যেখানে আমরা শিকড় বের করার কাজটা করব। আমরা প্রায় 2 ইঞ্চি অর্থাৎ আনুমানিক 5 সেন্টিমিটার মতো দূরত্ব রেখে দেব। মোটামুটি আমি পুরো ডালের চারপাশে প্রায় 8টা স্ক্রু বসাবো, সমানভাবে ছড়িয়ে। কিন্তু তার আগে আমরা একটা খুব সহজ কৌশল করব। আমরা সব স্ক্রু অ্যালোভেরার পাতার মধ্যে ঢুকিয়ে জীবাণুমুক্ত করব। এভাবে যখন স্ক্রুগুলো ডাল ভেদ করবে, তখন সেগুলো আংশিকভাবে জীবাণুমুক্ত থাকবে। এখন স্ক্রুড্রাইভার দিয়ে আমরা আগে চিহ্নিত করা এলাকায় এলোমেলোভাবে সব স্ক্রু ঢোকানো শুরু করব। সব স্ক্রু বসানোর পর আমরা একটু গুঁড়ো দারুচিনি নিয়ে পুরো এলাকায় ছিটিয়ে দেব। এটা ক্ষতকে সম্ভাব্য রোগ জীবাণু থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এখন আমরা একটা ডিসপোজেবল গ্লাস নেব। আমরা গ্লাসটাতে মাঝ পর্যন্ত একটা উল্লম্ব কাট দেব। এরপর আমরা নিচের অংশে কয়েকটা ছোট ছোট কাট দেব, যাতে এটা ডালটার সাথে পুরোপুরি মানিয়ে নিতে পারে। এখন যখন গ্লাসটা বসানো হবে, তখন আমরা এটাকে হালকা করে একটা টাই দিয়ে আটকে রাখবো, যাতে এটা পড়ে না যায়। এইভাবে এটা এমন এক ধরনের সাবস্ট্রেট যেটা খুব ভালোভাবে পানি নিষ্কাশন করে, যথেষ্ট আর্দ্রতা ধরে রাখে এবং সহজে জমাট বাঁধে না। এটা অনেকটা একই রকম। ইউনিভার্সাল সাবস্ট্রেটে আমরা ধীরে ধীরে সাবস্ট্রেট ঢুকিয়ে দেব, আর যখনই এটা একটু জমাট বাঁধবে, তখনই আমরা টাইগুলো টাইট করব, যতক্ষণ না সবকিছু পুরোপুরি ঠিকভাবে আটকে যায়। এখন একবার সব শেষ হলে প্রথম পানি দেওয়ার সময় এসেছে। আমরা ভালোভাবে পানি দেব, যাতে সমস্ত আর্দ্রতা সেই জায়গার সাথে সংস্পর্শে আসে যেখানে আমরা স্ক্রু দিয়ে ক্ষত করেছি। এখন আমরা একটি কালো প্লাস্টিক নিই, এই ক্ষেত্রে একটা ডাস্টবিনের ব্যাগ, এবং এতে এমন একটা কাঠ করি যাতে আমরা পুরোপুরি আকোডও ঢেকে ফেলতে পারি। এইভাবে আমরা অনেক ভালোভাবে আর্দ্রতা ধরে রাখতে পারবো এবং ভেতরে একটু বেশি উষ্ণ তাপমাত্রা বজায় থাকবে, যা নতুন শিকড় গজানো ও বিকাশে সহায়ক হবে। এখন যখন প্লাস্টিক প্রস্তুত, তখন আমরা সহজভাবে এটি পুরো অ্যাকোডো ঘিরে লাগিয়ে দিই। আর আমরা এটি কিছু ব্রিডা বা দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিই, যাতে এটি ভালোভাবে বন্ধ থাকে। এই পদ্ধতির রক্ষণাবেক্ষণ খুবই সহজ। নির্দিষ্ট সময় পর পর আমরা আকোডোর ওপরের অংশ খুলে একটু পানি যোগ করি, যাতে সাবস্ট্রেটের আর্দ্রতা বজায় থাকে। সাধারণত প্রতি 10 দিনে একবার করলেই যথেষ্ট হয়। তবে যদি খুব গরম পড়ে, তাহলে একটু আগেই দেখে নেওয়া ভালো, যাতে এটি কখনোই পুরোপুরি শুকিয়ে না যায়। আর যদি তুমি চান্দ্র ক্যালেন্ডার অনুসরণ করতে পছন্দ করো, অনেকেই এই ধরনের প্রচারণা চাঁদের ক্ষয়মান নিম্নগামী অবস্থায় করতে পছন্দ করেন, কারণ ঐতিহ্যগতভাবে এটি শিকড়ের বিকাশ উদ্দীপিত করার জন্য সবচেয়ে অনুকূল সময় হিসাবে বিবেচিত হয়। সপ্তাহগুলো চলে যাওয়ার আগে আমি সুযোগটা নিতে চাই ধন্যবাদ জানাতে। এই ধরনের প্রচারণা করার সময় তোমরা সাধারণত যে প্রশ্নগুলো করো, সেগুলো পরিষ্কার করতে চাই। উদাহরণস্বরূপ, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন এই পদ্ধতি কি যে কোনো ফলের গাছে করা যায় কিনা। মূলত অনেক ধরনের প্রজাতিতে চেষ্টা করা যায়, তবে মনে রাখতে হবে সব গাছের শিকড় গজানোর ক্ষমতা একরকম নয়। কিছু ফলের গাছ খুব দ্রুত সাড়া দেয়, আবার কিছু গাছের অনেক বেশি সময় লাগে।
এছাড়াও আরও অনেক কিছু এতে প্রভাব ফেলে। গাছের বয়স, বছরের সময়, ডালের পুরুত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছটি যেন সুস্থ ও পূর্ণ বিকাশে থাকে, এসব বিষয়েও অনেক বেশি প্রভাব ফেলে। তাই যদি প্রথমবারের মতো এটা করো, আমি পরামর্শ দেব আগে একটি তরুণ ডালে চেষ্টা করতে। তবে ডালটি যেন কিছুটা শক্তপোক্ত হয়। খুব বেশি কোমল ডাল বেছে নেওয়া ঠিক হবে না, কারণ সেটা বাঁকতে বা শুকিয়ে যেতে পারে। আবার খুব বেশি পুরনো ও মোটা ডালও নয়, কারণ সাধারণত এতে শিকড় গজাতে অনেক বেশি কষ্ট হয় শিকড় তৈরি করা। এই ক্ষেত্রে আমি এটা একটি অ্যাভোকাডো গাছে করছি, যেটা আসলে শিকড় গজানোর জন্য সবচেয়ে সহজ ফলের গাছগুলোর মধ্যে পড়ে না। আর ঠিক এই কারণেই আমি দেখতে চেয়েছিলাম এই পদ্ধতিতে কত দূর পর্যন্ত যাওয়া যায়। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন শিকড় গজানোর জন্য কোনো ধরনের হরমোন ব্যবহার করা দরকার কিনা। এই ক্ষেত্রে আমি কোনো বাণিজ্যিক হরমোন ব্যবহার করিনি। আমি শুধু অ্যালোভেরা ব্যবহার করেছি স্ক্রু ঢোকানোর জন্য এবং একটু গুঁড়া দারুচিনি দিয়েছি। আমরা যে পুরো এলাকায় কাজ করেছি সেখানে অ্যালোভেরা শুধু স্ক্রু ঢোকানোর সময় হালকা লুব্রিকেন্ট হিসেবে সাহায্য করে না, বরং পুরো প্রক্রিয়ায় জায়গাটা কিছুটা পরিষ্কারও রাখে। আর দারুচিনি ব্যবহার করি যাতে আমরা যে অংশে ক্ষত তৈরি করেছি সেটাকে সুরক্ষা দেওয়া যায়। তবে যদি তোমার কাছে শিকড় গজানোর হরমোন থাকে এবং তুমি ব্যবহার করতে চাও, সেটাও করতে পারো। তুমি চাইলে আমরা যেখানে গর্ত করেছি সেই জায়গার চারপাশে একটু হরমোন দিতে পারো পাত্রে মাটি দেওয়ার আগে। তবে বেশি ব্যবহার করাও ঠিক না, কারণ বেশি দিলে গাছ বেশি শিকড় গজাবে এমনটা নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরোটা পণ্য দিয়ে ভরে ফেলা নয়। আসল গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন একটা ক্ষতিগ্রস্ত অংশ থাকা যেখান থেকে শিকড় গজাতে পারে। মাটি যেন সবসময় আর্দ্র থাকে এবং পুরো প্রক্রিয়ায় যেন শিকড় গজানোর অংশটা শুকিয়ে না যায়। এখন 7 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে, আর এখনই সময় এসেছে দেখতে এই নতুন স্ক্রু পদ্ধতিটা আসলেই কাজ করেছে কিনা। তাহলে চল আমরা শিকড় গজানোর অংশটা খুলে দেখি। প্রথমে আমরা কালো প্লাস্টিকটা সরিয়ে ফেলি, তারপর সাবধানে নিচের অংশটা খুলে নিই। এবার ঠিক আছে, এটা দেখো, এটা একেবারে অবিশ্বাস্য দেখা। দেখো কতটা শিকড় গজিয়েছে। আরও মজার ব্যাপার হলো এগুলো একদম সাদা, মোটা আর দেখতে খুবই স্বাস্থ্যবান শিকড়, ঠিক যেমনটা চাই, যাতে ভালোভাবে প্রতিস্থাপন করা যায়। এখন শুধু এই গোটা শিকড়ের গুচ্ছের নিচ থেকে শিকড় গজানো অংশটা কেটে নিতে হবে এবং কাজের টেবিলে নিয়ে যেতে হবে, যাতে আরও ভালোভাবে দেখা যায়। একজোড়া ছাঁটাইয়ের কাঁচির সাহায্যে আমরা ধীরে ধীরে এবং খুব সাবধানে পাত্রটা সরিয়ে ফেলি, যাতে কোনো শিকড় ক্ষতিগ্রস্ত না হয়। এখন এটা লাগানোর তারা। আমি প্রায় 11 লিটারের একটা টব ব্যবহার করব, আর একদম সেই একই মাটি ব্যবহার করব যেটা আমরা আগেও ব্যবহার করেছি, কারণ পুরো প্রক্রিয়ায় এটা দারুণ কাজ করেছে। আমরা একটা গর্ত করি, শিকড় গজানো অংশটা ঢুকিয়ে দিই, ভালোভাবে ধরে রাখি এবং চারপাশটা আরও মাটি দিয়ে ভরে দিই। হাত দিয়ে হালকা চাপ দিই যাতে মাটি শক্ত থাকে এবং তারপর ভালোভাবে পানি দিই। এখন শুরু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, মানিয়ে নেওয়ার সময়কাল। মনে রাখতে হবে এই নতুন গাছটা এখনো অনেক ছোট এবং এর শিকড়গুলো সদ্য গঠিত হয়েছে। তাই প্রথম 7 থেকে 10 দিন আমরা গাছটিকে আধা ছায়া বা ছায়াযুক্ত জায়গায় রাখব, যাতে সরাসরি রোদ না পড়ে। এভাবে আমরা প্রতিস্থাপনের চাপ কমাতে পারব এবং নতুন শিকড়গুলোকে সময় দেব যাতে তারা পুরোপুরি মা গাছ থেকে আলাদা হয়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে। এভাবেই সহজভাবে আমরা স্ক্রু পদ্ধতি ব্যবহার করে একটি নতুন ফলের গাছ পেতে পারি। এটা এমন এক পদ্ধতি যা করা খুবই সহজ, আর প্রায় সবার বাড়িতেই থাকা জিনিসপত্র দিয়ে করা যায় এবং যেমনটা দেখেছো এতে সত্যিই চমৎকার ফলাফল পাওয়া সম্ভব। এখন মন্তব্যে আমাকে জানাও তুমি কোন দেশ থেকে আমাকে দেখছো এবং কোন ফলের গাছে এই পদ্ধতি ব্যবহার করে দেখতে চাও। এত দূর পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করো। পরের ভিডিওতে আবার দেখা হবে একটা শক্ত আব্রাজু আলিঙ্গনে। বিদায়।